ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, এবিপি আনন্দে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি এক নজর গল্প। সংশোধিত হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য আইন। কৃষিজাত পণ্যের জন্য তৈরি হচ্ছে বিশেষ আইন। নতুন আইনে যে কোনো রাজ্যে বিক্রি করা যাবে পণ্য। নতুন আইনে যে কোনো পরিবহনে বাধা থাকবে না। সংশোধিত হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য আইন। কৃষিজাত পণ্যের জন্য তৈরি হচ্ছে বিশেষ আইন। নতুন আইনে যে কোনো রাজ্যে বিক্রি করা যাবে পণ্য। নতুন আইনে যে কোনো পরিবহনে বাধা থাকবে না। This Essential Commodities Act requires an amendment, and that amendment will largely be towards making sure that cereals, edible oils, oilseeds, pulses, onions and potatoes will be completely deregulated. And therefore, unless there's an extraordinary situation, there will not be a requirement to invoke this Essential Commodities Act. Stock limits to be imposed will be imposed only under exceptional circumstances such as national calamities or famine, or if there is a huge surge in prices. Otherwise, there is no need for invoking it. So to that extent, limited to that extent, we would like to amend the Essential Commodities Act. No such stock limit shall apply for processors. এ নিয়ে অর্থনীতিবিদদের কি প্রতিক্রিয়া শোনাবো। ডাইরেক্ট ইনফিউশন কৃষিতে যথেষ্ট হয়েছে, কারণ ডাইরেক্ট টাকা দিয়েছেন, মানরেগাতে টাকা দিয়েছেন, কিন্তু ফার্টিলাইজার, সাবসিডাইজেশন এবং প্রকিউরমেন্ট পলিসির ওপর কোনো জোর দিইনি। আজকে যদি এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট থেকে চলে যাই, তাহলে জিনিসপত্রের দাম নিশ্চয়ই করবে, কারণ আমরা ফার্মারের থেকে কনজিউমারের ডাইরেক্ট সংযোগ করে দেওয়ার একটা ব্যবস্থা করেছি। কিন্তু এই জিনিসটা তুলে নেবে কে? যেই ফোরেলরা তুলতো, যারা 4 গুণ বেশি লাভ করত এবং চাষিদের মাঠ দিত, সেই মাঠটা এখন বন্ধ হবে। এখন তারা যা টাকা পেত, সেই চাষিরা এখন অনেক বেশি টাকা পাবে, আর গ্রাহকরাও আরও কম দামে জিনিস কিনতে পারবে। কিন্তু এর পরিকাঠামোর জন্যে যে সাপ্লাই চেনটা দরকার, প্রকিউরমেন্ট করে ওয়্যার হাউজিংয়ে রেখে সেটা বাজারে নিয়ে আসবে, ডিস্ট্রিবিউশনাল চ্যানেল, যেটা গতানুগতিকভাবে এই ফোড়েল দিয়ে হচ্ছিল, সেটা রিপ্লেসমেন্ট করার কিন্তু কোনো ভান্ডার বা কোনো পলিসি আমি দেখলাম না। উনি ওর বক্তৃতাটা শুনে আমি বুঝতে পারছিলাম না উনি একটা বাজেট বক্তৃতা দিচ্ছেন নাকি একটা এমার্জেন্সি হয়েছে সেটাকে মোকাবিলা করার জন্য কিছু প্যাকেজ দিচ্ছেন। ওর বেশিরভাগ যে প্রস্তাবগুলো, সেগুলো সবই দীর্ঘমেয়াদী প্রস্তাব। সেটা ভালো, দীর্ঘমেয়াদী প্রস্তাব নিশ্চয়ই হতে পারে অর্থনীতিটাকে আরো উন্নত করার জন্য। কিন্তু এখন তো অন্য একটা জিনিসের দরকার। এই মানুষগুলো খেতে পাচ্ছে না, তাদের ইনকাম লস হয়েছে, দেশ জুড়ে আনএমপ্লয়মেন্ট বাড়ছে, বহু জায়গায় মজুরি কমিয়ে দেওয়া হয়েছে। এইগুলোকে কিভাবে অ্যাড্রেস করা হচ্ছে? এইভাবে তো অ্যাড্রেস করা হচ্ছে না। আমি এটাকে আর্থিক প্যাকেজ বলতে পারছি না। নির্মলা সীতারামনের এই ঘোষণা নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় কি বললেন শোনাবো। রঘুরাম রাজন, অভিজিৎ ব্যানার্জি, তারা সবাই বলেছিলেন যে প্রথম দরকার হচ্ছে গরিব মানুষের হাতে কিছু টাকা দেওয়া। যদি তারা সেই টাকা পায়, তারা ভরসা পাবে, তারা সেই টাকা খরচ করলে অর্থনীতিতে মাল কেনা বেচা হবে, তাতে উৎপাদন বৃদ্ধি পাবে। সরকার সেই রাস্তা দিয়ে এখন পর্যন্ত হাঁটেনি। তারা যেগুলো ঘোষণা করেছেন, আপনি দেখবেন যে কোথাওই সরকার থেকে টাকা দেবার কথা বলেননি, সবটাই ওরা ব্যাংক লোনের কথা বলছেন। তার ফলে তৃতীয় দফায় উনি যতই কৃষকের কথা, কৃষির কথা, মৎস্যজীবীর কথা, পশুপালনের কথা বলে থাকেন, এগুলো বাজেট বক্তৃতার প্রতিশ্রুতির মতোই হয়ে আটকে থাকবে। আপৎকালীন অবস্থা,
তার থেকে বেরোবার কোনো রাস্তা এতে বাতলায়নি। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য এ নিয়ে কি বললেন শোনাবো। ভারতবর্ষের অর্থমন্ত্রীর কাণ্ডজ্ঞানহীন আচার আচরণে আমরা সত্যি বিস্মিত নই, শুধু আমরা ভয়ঙ্কর ক্ষুব্ধ। এবং ভারতবর্ষকে কোন জায়গায় নিয়ে যেতে চাইছে, এই সমস্ত অর্থনীতিতে অর্বাচীন কতকগুলো রাজনৈতিক নেতা, তারা ভাবছে দেশের মানুষকে মূর্খ বানিয়ে কতকগুলো অঙ্কের কারসাজি আমাদের সামনে তুলে ধরে আমাদের বিভ্রান্ত করবেন। দেশের গরিব মানুষ, সাধারণ মানুষ, অশিক্ষিত অনেক মানুষ ভাববে, আরে বাবরে এত কোটি টাকা ঢালছে, এত কোটি টাকা ঢালছে। ঢালছেটা কোথায়? সেই টাকার নিট রেজাল্ট আসবে কবে? 3 মাস পর, 6 মাস পর, 1 বছর পর? অমিত শাহ ঠিকই বলেছেন 5 বছর পর স্বয়ং সম্পূর্ণ হব আমরা। তাহলে 5 বছর লোকগুলো না খেয়ে থাকবে? আজকে সীতারামনকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। পাল্টা বিজেপি রাজ্য সভাপতি ও বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কি বললেন শোনাবো। আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর ভারত, যেন কৃষি ক্ষেত্রকে যত রকম ভাবে হতে পারে উৎসাহিত করার আর শক্তিশালী করা, সেটা আজকে সরকার করেছে, দেখিয়েছে। যেন যারা বিরোধীরা বারবার বলছেন এটা নাই ওটা নাই, তারা তো কল্পনাও করতে পারেননি যে এতদূর হতে পারে বা এই বিষয়ে হতে পারে। টাকা, এত পরিমাণ টাকা আসবে, এটা অনেকটাই রাজ্য সরকারের হাত দিয়ে আসবে। রাজ্য সরকার, বিশেষ করে পশ্চিমবাংলার রাজ্য সরকার হাঁ করে থাকে টাকার জন্য, আর পেলেই সাইফোন দিয়ে টাকাটা কোথায় চলে যায় আমরা বুঝতে পারি না। তো এই ক্ষেত্রে সেই সতর্কতা সবাইকে রাখতে হবে, এদেরকে সজাগ করতে হবে কৃষকদের অধিকার সম্বন্ধে, এবং তারা যেন অধিকার পান তার সেই দায়িত্বটা আমাদের সবার আছে, নাহলে এই বিরাট অঙ্কের টাকা নয়ছয় হবে। করোনা নিয়ে রাহুল গান্ধীর নিশানায় নীতি আয়োগ। 16ই মে থেকে করোনায় কেউ আক্রান্ত হবেন না, এমনই ভবিষ্যৎবাণী করেছিলেন কয়েকজন প্রতিভাবান। নীতি আয়োগের একটি গ্রাফ তুলে ধরে টুইট রাহুল গান্ধীর। রাহুল গান্ধীর টুইট বার্তা। করোনা নিয়ে রাহুল গান্ধীর নিশানায় নীতি আয়োগ। 16ই মে থেকে করোনায় কেউ আক্রান্ত হবেন না, এমনই ভবিষ্যৎবাণী করেছিলেন কয়েকজন প্রতিভাবান। নীতি আয়োগের একটি গ্রাফ তুলে ধরে টুইট রাহুলের। দিল্লি থেকে হেঁটে বরেলিতে ফেরার পথে উত্তরপ্রদেশের আমরোহায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পরিযায়ী শ্রমিকের 17 বছরের ছেলের মৃত্যু। দিল্লি থেকে জাতীয় সড়ক ধরে হেঁটে বরেলিতে ফিরছিলেন 5টি পরিবার। দ্রুতগামী ট্রাক এক শ্রমিকের কিশোর ছেলেকে পিষে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই কিশোরের। সুপ্রিম কোর্টে পরিযায়ী শ্রমিক সংক্রান্ত মামলা খারিজ। কেউ রেল লাইনে ঘুমিয়ে পড়লে কি করা যাবে? যারা হাঁটতে শুরু করেছেন তাদের আদালত রুখবে কি করে? মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতির। প্রত্যেকের বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করছেন না। আমরা তাদের উপরে বলপ্রয়োগ করতে পারি না, আদালতে জানালেন সলিসিটর জেনারেল। মুখ্যমন্ত্রী গতকালই টুইট করে জানিয়েছিলেন 105টি ট্রেনে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে আসছেন, কিন্তু এক মাসে 105টি ট্রেন যথেষ্ট নয় দাবি রেলমন্ত্রী পীযূষ গোয়েলের। পাল্টা রেলমন্ত্রকে সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। Yesterday also I had made an appeal to the West Bengal government to expeditiously give permission to states to send the migrant workers of West Bengal back home. Today I am informed that in the evening we received an informal communication that about 105 trains will be accepted by West Bengal in the next 30 days, which means hardly 1.5 to 2 lakh migrant laborers can go back home to their state West Bengal from now until 15 June in the next 30 days. There are over 30 to 40 lakhs, 50 lakhs people from West Bengal who want to go back home. What will happen to the rest of them? They will have to either walk back all the way to West Bengal or take a cycle or a bus or hitch onto a truck or walk on the tracks. Look at the colossal risk that lakhs and lakhs of laborers from West Bengal will have to suffer
because the West Bengal government is not giving permission to these trains to enter West Bengal. Pictures never lie. The picture of a child on a trolley, mother pulling the trolley, the picture of migrant workers all bunched together at the back of a truck, heart-wrenching pictures related to the movement of migrant workers, guest workers. All this while the minister was presiding over the Indian Railways. The Indian Railways, with its daily ferrying capacity of 23 million people. 23 million people. These people could have been moved in a matter of days, 3 days, 4 days. But no. But no. But no. পরিযায়ী শ্রমিক ফেরাতে ট্রেন নিয়েও বিভ্রান্ত করতে চাইছে তৃণমূল সরকার, অভিযোগ দিলীপ ঘোষের। মাননীয় মুখ্যমন্ত্রী আবার টুইট করেছে 105টা ট্রেন লাগবে, কিন্তু কেন্দ্র সরকারের কাছে এর ব্যাপারে কোনো সূচনা নাই। মাননীয় রেলমন্ত্রীও জানিয়েছেন যে অসমর্থিত সূত্রে আমরা জানছি পশ্চিমবঙ্গ নাকি 105টা ট্রেন চাইবে, কিন্তু সরকারের কাছে কোনো চিঠি সরকারিভাবে যায়নি। তার মানে এটাও ধোঁকাবাজি। তাই এখন আমরা সরকারের বা টিএমসি পার্টির নেতাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি না। বাড়ি থেকে হয় টুইট করছেন, নাহলে ইস্যুকে টুইস্ট করছেন। এই টুইট আর টুইস্ট ছাড়া কিছু নেই। মাননীয় মুখ্যমন্ত্রীও টুইট করছেন, তার পার্টির মহামন্ত্রী তথা মন্ত্রী পার্থবাবু টুইট করছেন, কারণ ক্যামেরার সামনে এলে তাদের প্রশ্নের উত্তর দিতে হবে, তাই প্রশ্ন এড়িয়ে যেতে চাইছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবের টুইটের জবাবে পাল্টা টুইট পার্থ চট্টোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলায় এলে আমরা তাকে সাদরে গ্রহণ করব, কিন্তু প্রধানমন্ত্রী কথা মেনে যদি ভোকাল ফর লোকাল হতে হয়, তাহলে কেন গরিব পরিযায়ী ভাই বোনেদের খালি পায়ে হেঁটে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে? এদের জন্য কেন বিশেষ বিমানের ব্যবস্থা করা হচ্ছে না? বন্দে ভারত মিশনকে কটাক্ষ করে প্রথমে টুইট করেন পার্থ চট্টোপাধ্যায়। লেখেন, বিদেশ মন্ত্রক কি এটা বিশ্বাস করতে বলছে যে জর্জিয়া থেকে সবাই গুজরাটে ফিরতে চেয়েছেন, কেউ কলকাতায় আসতে চাননি? এমনকি কিরগিজস্তান থেকে বহু মানুষ বিহারে ফিরতে চেয়েছেন, কিন্তু কেউ বাংলায় ফিরতে চাননি। এই অবিচার বন্ধ হোক, মিথ্যাবাদী বিজেপি। রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে উদ্দেশ্য করে পাল্টা টুইটের জবাব দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। তিনি লেখেন, বিমানে যাত্রীদের ফেরাতে পারলে আমরা খুশি হব, যদি রাজ্য সরকার ওই যাত্রীদের জন্য সমস্ত বন্দোবস্ত নিশ্চিত করে এবং কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করে। সীমান্ত পেরিয়ে বাংলায় ফিরতে চাইলেও আমরা তাকে সহযোগিতা করব। এ নিয়ে দ্রুত জবাব আশা করব। এ বিষয় নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি বললেন শোনাবো। এখন আমাদের পশ্চিমবঙ্গ সরকার, তার মন্ত্রী মাননীয় পার্থ টুইট করেছেন নাকি কলকাতায় কোনো বিমান আসছে না। আমার প্রশ্ন হচ্ছে, কলকাতায় বাংলার যে লোকেরা বাইরে আছেন, অন্যান্য দেশে, ইউরোপ, আমেরিকা, মধ্য আরব, অন্যান্য জায়গায়, বাংলাদেশ, তাদের আনার জন্য আপনারা কোনো রকম ইনিশিয়েটিভ নিয়েছেন কি? কেন্দ্র সরকারের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেছেন কি? আমরা কোথাও দেখতে পাইনি। কেবল টুইট করে পার্থবাবু তার দায়িত্ব শেষ করেছেন, কেন্দ্র সরকারের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছেন। এটা করতে করতে ওনারা ক্লান্ত হয়ে গেলেন। মানুষ বুঝে গেল ওনারা আন্তরিকভাবে চানই না বাংলার যারা বাইরে গেছেন চাকরি বাকরি করতে তারা ফিরে আসুন, কারণ তারা ফিরে যদি আসেন, এই বিশাল সংখ্যার মানুষের রাখার ব্যবস্থা করতে হবে, তাদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে, তাদের টেস্টের ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রী আগেই বলে দিয়েছেন তাদের টেস্ট তো কমপক্ষে করতে হবে, এবং তিনি এটাও বলেছেন যে আসুন আমরা কাজ দেবো, বাংলার বাইরে যেতে হবে না। সত্যি যদি এই কয়েক লক্ষ মানুষ চলে আসেন, তাদের কাজ কি দেবেন? যারা আছে তাদের জন্য কাজ নেই। বিভিন্ন দেশে আটকে থাকা এ রাজ্যের মানুষকে স্বাগত জানাতে তৈরি রাজ্য সরকার। এ বিষয়ে সদিচ্ছার কথা অনেক আগেই কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে। তাদের জন্য কোয়ারেন্টিনের ব্যবস্থা ও বিস্তারিত বিবরণ ভারত সরকারকে দেয়া হয়েছে। বাংলা উড়ানের জন্য অপেক্ষা করছে, স্বরাষ্ট্রমন্ত্রকে টুইট করে জানালো স্বরাষ্ট্র দফতর। বিদেশ থেকে আসাদের ফিরিয়ে আনার ইচ্ছে প্রকাশ করায় পশ্চিমবঙ্গ সরকারকে স্বাগত, টুইট করে জানালো বিদেশ মন্ত্রক।
শিলিগুড়ি পুরসভার প্রশাসক পদ প্রত্যাখ্যান অশোক ভট্টাচার্যের। বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনে কেন বিরোধী কাউন্সিলররা? প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ অশোক ভট্টাচার্যের। সিপিএম এর বিরুদ্ধে দ্বিচারিতার পাল্টা অভিযোগ তৃণমূলের। এ নিয়ে অশোক ভট্টাচার্য কি বলেছেন, পাল্টা গৌতম দেব কি বললেন শোনাবো। স্বাভাবিকভাবেই কোথাও কিন্তু কোনো মেয়র পরিষদ বা চেয়ারম্যান পরিষদের বাইরে কাউকে কিন্তু কোথাও রাখা হয়নি। আজকে দেখা গেল যে কিছুক্ষণ আগে যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তাতে মেয়র হিসেবে আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে, ঠিকই বিজ্ঞপ্তিতে দেখলাম। আর বাকি মেয়র পরিষদের সদস্যদের করেছে, তার সাথে 5 জন তৃণমূল কংগ্রেসের নেতা কাউন্সিলর যারা গত 5 বছর ধরে শিলিগুড়ির সার্বিক উন্নয়নের ক্ষেত্রে বাধা দিয়ে গেছে। এইরকম অগণতান্ত্রিক, অনৈতিক এবং শিলিগুড়ির মানুষের প্রতি এটা অবমাননাকর, আমরা এটা মেনে নিতে পারি না। আমি এই অর্ডার প্রত্যাখ্যান করছি। এই দায়িত্বভার নেওয়ার কোনো প্রশ্নই সেখানে আসে না। অবিলম্বে এই ধরনের অনৈতিক, অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক একটা সংকীর্ণ রাজনৈতিক দুষ্ট একটি অর্ডার ইমিডিয়েট এটাকে প্রত্যাহার করতে হবে। প্রেজেন্ট মেয়র তিনি তার মেয়র পরিষদ ইনক্লুডিং তার নাম দিয়ে কে কোন ডিপার্টমেন্টে আছেন জানিয়ে তিনি রাজ্য সরকারকে বলছেন যে 17 তারিখে ভোট শেষ হয়ে যাচ্ছে, তুমি এফেক্টিভ মেজার নাও। আর দলে যদি আলোচনা করে সিদ্ধান্ত হবে তাহলে আগে উনি চিঠি দিয়ে রাজ্য সরকারের কাছে এদেরকে বোর্ডে রাখার সুপারিশ কেন? এই যে দ্বিচারিতা, এই ক্রাইসিসের সময় এই নীতি পঙ্গুত্ব এবং দ্বিচারিতা এরা ভোগে,